ইয়াবা ব্যবসায়ী বদির সাথে বিরোধের জেরেই খুন হয়েছেন একরামুল হক। ক্রসফায়ারের ৬ বছর পর অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আওয়ামী লীগের স্থানীয় সাবেক এমপি আব্দুর রহমান বদির সঙ্গে বিরোধের জেরেই পরিকল্পিতভাবে হত্যা করা হয় একরামকে। বদির খুঁটির জোর ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একরাম ছিলেন কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার কাউন্সিলর। টানা ১৩ বছর ছিলেন টেকনাফ উপজেলার যুবলীগের সভাপতি। সে সময় ইয়াবা ব্যবসার জন্য সারা দেশে সমালোচিত তৎকালীন এমপি আব্দুর রহমান বদি একরামকে পথের কাঁটা ভাবতে শুরু করেন, আর তাতেই সাজানো হয় এই ক্রসফায়ারের নাটক। ওই হত্যাকাণ্ডের ঘটনায় তোলপাড় হয় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও, কারণ র্যাবের তৎকালীন ডিজি বেনজির আহমেদ নেতৃত্বে চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে অভিযানের ক্রসফায়ারে মানুষ খুনে মেতে উঠেছিল র্যাব। তবে কাউন্সিলর একরাম হত্যাকাণ্ডের পর ৬ শীর্ষ কর্মকর্তা সহ বাহিনী হিসেবে র্যাবের উপর নিষেধাজ্ঞা জারি হয়। সম্প্রতি সরকারের একটি গোয়েন্দা সংস্থা বিষয়টি নিয়ে নতুন করে তদন্তে নামে। ইয়াবা ব্যবসায়ী বদির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছিল একরামের ঘনিষ্ঠ যোগাযোগ, আর এই কারণেই ভবিষ্যতের জন্য একরামকে চ্যালেঞ্জ হিসেবে মনে করতে শুরু করেন বদি। এদিকে বদির মূল মদতদাতা ছিলেন ওবায়দুল কাদের। জানা গেছে বদির ইয়াবার চালান নিরাপদে ঢাকায় আনতেও সাহায্য করতেন ওবায়দুল কাদের। ক্রসফায়ারের ৩-৪ মাস আগে থেকেই একরামুল হককে ফাঁদে ফেলে র্যাব, ডিজিএফআই, এনএসআই ও পুলিশ মিলে। জানা যায় ঘটনার দিন ২০১৮ সালের ২৬শে মে রোজার দিন হওয়ায় ভোরে সাহারি খেয়ে ঘুমিয়ে পড়েন একরাম। ডিজিএফআই টেকনাফ ইউনিটের তৎকালীন প্রধান স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব সারাদিনে ৮ থেকে ১০ বার ফোন করেন তাকে। পরে ওই দিনে এক পর্যায়ে বাসা থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হন একরাম। বাইরে থেকে রাত 10:30টার দিকে বড় মেয়ে তাহিয়াকে ফোন করে বলেন র্যাবের সঙ্গে একটু কাজে যাচ্ছেন, ফিরতে হয়তো রাত হবে। সারাদিনের চালচলনে তার পরিবার বুঝেছিল তিনি ভয়ে আছেন, আর এই কারণেই আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। ওই রাতে 10:30 থেকে 11:30 পর্যন্ত দফায় দফায় ফোন করা হয় একরামের মোবাইলে। একবার তিনি তাহিয়ার ফোনে ফোন করে মেয়ে তাহিয়ার সঙ্গে কথা বলছিলেন, পাশে বসে শুনছিলেন তার স্ত্রী আয়েশা বেগম। এক পর্যায়ে তাহিয়া তার বাবাকে প্রশ্ন করেন তিনি কি কান্না করছেন কিনা। মেয়ের মুখে এমন কথা শুনে আটকে ওঠেন আয়েশা। সঙ্গে সঙ্গে মেয়ের হাত থেকে ফোনটি নিয়ে নিজে কথা বলার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে ওপাশ থেকে ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর বারবার কল দিতে থাকেন একরামের মোবাইলে। কয়েকবার কল দেওয়ার পর তিনি রিসিভও করেন, কিন্তু কথা বলতে পারেননি। গুলির শব্দ আর আর্তনাদি শুনতে পাওয়া যায় এই প্রান্ত থেকে। সেদিন রাত 12টার কাছাকাছি সময়ে বাসা থেকে বের হয়ে ডিজিএফআই অফিসে যান আয়েশা, কিন্তু সিকিউরিটি গার্ড দরজা খোলেনি। এরপর যান টেকনাফ থানায়। সেখানে ওসি তাকে জানান মেরিন ড্রাইভে র্যাব অভিযান চালাচ্ছেন, থানার সব পুলিশ সেখানে গেছে। এরপর তিনি বাসায় চলে আসেন। রাত 12:30টার দিকে লোকমুখে জানতে পারেন একরামকে গুলিবিদ্ধ অবস্থায় টেকনাফ হাসপাতালে নিয়ে এসেছে র্যাব। এই খবর শুনে 2 মেয়েকে সঙ্গে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন আয়েশা। বাজারের পুলিশ ও র্যাব সদস্যদের ভাত খেতে দেখেন। তাদের কাছে একরামকে গুলি করার কারণ জানতে চান তিনি। ডিজিএফআই কর্মকর্তা সাকিব ও র্যাবের রুহুল আমিনকেও একই প্রশ্ন করেন। প্রথমে তারা জানান উপরের নির্দেশে একরামকে গুলি করা হয়েছে। এক কথায় 2 কথায় তাদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় আয়েশার। এ সময় আশেপাশের লোকজনও ভিড় করে সেখানে। তখন র্যাবের মেজর তাকে ওই মুহূর্তে সেখান থেকে চলে না গেলে গ্রেফতার করবেন বলে হুমকি দেন। এ সময় স্থানীয়রা তাকে সরিয়ে নিয়ে আসে। একরামের বড় মেয়ে তাহিয়া জানান তার বাবার শরীরে বিভিন্ন জায়গায় নির্যাতনের রক্ত জমাট বাঁধার চিহ্ন ছিল, অথচ পোস্টমর্টেম রিপোর্টে শুধুমাত্র গান শট লেখা আছে। এই হত্যাকাণ্ডের পর র্যাব ও ডিজিএফআই এর বিরুদ্ধে মামলা করতে দফায় দফায় আদালত ও থানার বারান্দায় ঘুরেও মামলার রেকর্ড করাতে পারেননি এই পরিবারটি। এমনকি কোনো আইনজীবীও তাদের পক্ষে দাঁড়ায়নি র্যাবের হুমকির কারণে।
অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় রেকর্ড হওয়া ওই ফোনের খোঁজে একাধিকবার র্যাব ও পুলিশের সদস্যরা তাদের বাড়িতে গেছেন, কিন্তু ফোনটি এখনও লুকিয়ে রেখেছেন তারা। এর আগে জীবনের নিরাপত্তা চেয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করেন আয়েশা। তিনি জানান, এই দুজনেই এই হত্যাকাণ্ড নিয়ে চুপ থাকার পরামর্শ দেন। ডাকযোগে কাফনের কাপড় পাঠানো সহ 2 মেয়ের ক্ষতি করার হুমকিও পেয়েছে পরিবারটি। ফ্যাসিস্ট সরকারের কাছে বিচার চেয়েও পায়নি, তাই অন্তর্বর্তী সরকারের কাছে বিচার চান একরামুল হকের পরিবার।